গুড ইভিনিং অল অফ ইউ। আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভোকাবুলারি সেশন নিয়ে আমি চন্দ্রিমা তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি প্রত্যেক ফ্রাইডে বা শুক্রবারের মতন। চলো, আজকের এডিটোরিয়াল হবে হলো একটা পাবলিক সিকিউরিটি বিল নিয়ে। ঠিক আছে, মহারাষ্ট্রতে শুরু হয়েছে সেই স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল। সেই পাবলিক সিকিউরিটি বিল নিয়ে আজকের আমাদের এডিটোরিয়াল অ্যানালিসিস সেশন। তো যারা আমাদের সাথে নতুন আছো বা নতুন জয়েন করেছো, ডেফিনেটলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও। ওকে, চলো দেখে নেওয়া যাক আজকের এডিটোরিয়ালে আমরা কি কি ওয়ার্ডস পেতে চলেছি বা কি কি ওয়ার্ডস আমরা আলোচনা করব। দেখো, ফার্স্টেই দিয়েছে ডেঞ্জার অফ থট। এই যে ওয়ার্ডটা ডেঞ্জার অফ থট, বুঝতেই পারছো একটা কাইন্ড অফ বলতে পারছে থট। থট মানে হলো ভাবনা, চিন্তা, সেটার কি বলছে ডেঞ্জার। তাহলে ডেঞ্জার অফ থট এটার মানে হচ্ছে যেই থটস গুলো তোমার পার্টিকুলারলি কি হয়, যেগুলো নেগেটিভ হয়, ঠিক আছে, যেগুলো ধরো খুব অবসেসিভ কেসের হয় বা ডিস্ট্রেস হয় বা হার্মফুল হয় বা এই ধরনের থটকে আমরা কি বলছি, ডেঞ্জার অফ থট। তাহলে এই যে সেন্টেন্সটার বা পার্টটা রয়েছে ডেঞ্জার অফ থট, এই ডেঞ্জার অফ থট মানে হলো potential thoughts that are negative, ঠিক আছে, that are negative, বা আমরা বলতে পারি that can cause harm। ঠিক আছে, এই ধরনের থটস কে আমরা কি বলছি, ডেঞ্জার অফ থট। এবার কি বলছে দেখো, এটা দিয়ে আমরা শুরু তো করলাম, এবার ব্যাপারটা কোথায় গিয়ে যাচ্ছে, অন দ্য মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল। তাহলে এই যে মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল, এটা নিয়ে ওদের একটা পোটেনশিয়াল থট আসছে যেটা কিনা নেগেটিভ ওয়েতে ইউজ করা যাচ্ছে। এবার দেখা যাক, the public security bill endangers India as an open society। আচ্ছা, এখানে দেখো একটা বলে দিয়েছে মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল, যেটাকে আমরা বলছি হলো এমএসপিএস। ঠিক আছে, মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল, এটারই শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম হলো এমএসপিএস। এবার এই মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি বিলটা কি, এটা 2024, অ্যাকচুয়ালি মহারাষ্ট্র এমএসপিএস 2024। এই বিলটা কি, একটু কি ফিচার সম্বন্ধে আমরা বলে দিই। এই বিলটার মধ্যে বলা আছে যে কিছু অ্যাক্টিভিটিস, সেটা ইন্ডিভিজুয়ালের হতে পারে বা কোনো অর্গানাইজেশনের হতে পারে। ঠিক আছে, যদি কোনো এরকম অ্যাক্টিভিটিস কোনো ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশনের আনলফুল হয়, সেটা কিন্তু এই বিলের আওতায় পড়বে। ঠিক আছে, মানে কোনো ধরো তোমার স্পিচ, তুমি একটা পাবলিক স্পিকিং করছো বা পাবলিকলি একটা স্পিচ দিচ্ছ, সেই স্পিচের মধ্যে কোনো শব্দ ধরো তোমার মনে হলো যে মানে গভর্নমেন্টের মনে হলো অ্যাজ পার দিস বিল যে এই ওয়ার্ডটা না ঠিক নয়, আনলফুল, আনএথিক্যাল, আনপার্লিয়ামেন্টারি, রাইট। তো এই শব্দগুলোর হিসাবে এবং সেটা দিয়ে মানে সেই শব্দ ইউজ করার ফলে হয়তো কোনো রকম কোনো ডিসরাপশন হলো, হয়তো কোনো রকম কোনো রিলিজিয়াস ইস্যু হলো, হয়তো কোনো জায়গায় কোনো কিওটিক সিচুয়েশন ক্রিয়েট হলো, তাহলে কিন্তু সেইগুলো কি রেস্ট্রিক্ট করা যাবে এই বিলের মাধ্যমে। বোঝা গেল কি বলছে। তাহলে এমএসপিএস হলো মহারাষ্ট্র স্পেশাল পাবলিক বিল, হলো এর আওতায় এগুলোর মধ্যে পড়ে। দ্য স্টেট গভর্নমেন্ট মে ডেজিগনেট অ্যান্ড অর্গানাইজেশন, মানে এটাও হতে পারে স্টেট গভর্নমেন্ট কোনো একটা অর্গানাইজেশনকে একটা তকমা দিল। কি তকমা দিল, যে তুমি এই আনলফুল বা এনগেজ করেছো নিজেকে আনলফুল অ্যাক্টিভিটিসে, কোনো অর্গানাইজেশনকেও সেটা দিতে পারে। তাহলে কোনো অর্গানাইজেশন ধরো কোনো একটা বাজে কাণ্ডের সাথে যুক্ত, সেটাকেও কিন্তু স্টেট গভর্নমেন্ট ডেজিগনেট করতে পারে যে দিস অর্গানাইজেশন ইজ আনলফুল অ্যাজ পার এমএসপিএস। বোঝা গেল। তাহলে এখানে অফেন্সেস মানে হলো মেম্বার হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, দোজ হু প্রমোট আনলফুল অ্যাক্টিভিটিস। বোঝা গেল ব্যাপারটা কি। তাহলে এই কনটেক্সটটা হলো এমএসপিএস এর এটা। তাই এবার দেখো তারপরে কি বলছে, দ্য পাবলিক সিকিউরিটি বিল এন্ডেঞ্জার্স ইন্ডিয়া অ্যাজ এন ওপেন সোসাইটি। দ্য মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল 2024 follows the disturbing pattern of executive overreach in the name of security। তাহলে কি বলছে ভালো করে দেখতে হবে।
এখানে বলছে হলো এই যে সেন্টেন্সটায় দেখো একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ ওভাররিচ। ওভাররিচ মানে হলো যেটা যেটা রিচ করার সেটার থেকে আরো বাইরে, ঠিক আছে? রিচিং আউট টু ফার, দ্যাট ইজ কল্ড ওভাররিচ। ওকে, রিচ আউট টু ফার, দ্যাট ইজ কল্ড ওভাররিচ। ওকে, এবার দেখো সেন্টেন্সটা কি বলছে। The Maharashtra Special Public Security Bill follows the disturbing pattern of executive overreach. Executive মানে হয়তো সেখানকার কোনো সেই গভর্নমেন্টের কোনো অফিসিয়াল হতে পারে বা কিছু, ইন দ্য নেম অফ সিকিউরিটি, মানে এটা সিকিউরিটির নাম দিয়ে ওরা কি করছে, এটা রিচটাকে প্রাইভেট কিছু একটা ব্যাপারে তারা মধ্যস্থতা করছে। ওকে, এক্সিস্টিং লস আর অফেন মিসইউজড अगेंस्ट পলিটিক্যাল অপোনেন্টস। অপোনেন্টস মানে কি, সবাই জানো অপোনেন্টস মানে হলো রাইভালস বা এনিমি, ঠিক আছে? যে সব সময় কোনো জিনিসের অপোজিশন করে বা কম্পিট করে, তো সে তাদেরকে আমরা বলি অপোনেন্টস। তো অপোনেন্টস এর কিন্তু আরেকটা সিনোনিম কি হতে পারে, রাইভালস। ওকে, অপোনেন্টস এর আরেকটা সিনোনিম হতে পারে রাইভালস। অ্যান্ড ক্রিটিক্স অফ দ্য রুলিং পার্টি। আচ্ছা, ক্রিটিক্স কথাটার মানে কি? ক্রিটিক্স মানে হলো যারা সবসময় ক্রিটিসাইজ করে বা নিজেদের আনফেভারেবল যদি কারোর কোনো ওপিনিয়ন থাকে সেটা যে এক্সপ্রেস করে তাকে বলা হয় ক্রিটিক। ওকে, আ পার্সন হু এক্সপ্রেসেস অ্যান বলতে পারি আনফেভারেবল ওপিনিয়ন। ওকে, তাহলে ক্রিটিক্স কথাটার মানে, এটা অনেক জায়গায় দেখবে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে এই একটা সেকশন বা ক্যাটাগরি থাকে ক্রিটিক্স অ্যাওয়ার্ড, ঠিক আছে? আ পার্সন expressing unfavorable opinion, তাকে বলা হয় ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড। মানে সবার হয়তো সেইটা ভালো লাগেনি, কিন্তু ধরো সেই লেখক বা প্রডিউসারের বা ডিরেক্টরের বা জুরি মেম্বারসদের সেটা ভালো লেগেছে, তো সেটাও আমরা ইউজ করলাম ক্রিটিক্স অফ দ্য রুলিং পার্টি ইনক্লুডিং কমেন্টেটরস। আচ্ছা, এখানেও দেখো ওয়ার্ড তোমরা পাচ্ছ, কমেন্টারি থেকে কমেন্টেটরস আছে। কমেন্টারিজ বা কমেন্টেটরস কারা হয়, যারা দেখবে ক্রিটিক, মানে এটারও আর একটা শব্দ আমরা বলতে পারি ক্রিটিক অর অ্যানালিস্ট, যারা কি করে বিভিন্ন ইভেন্টস বা বিভিন্ন এরকম যদি কোনো ধরো টেক্সট আছে সেটার উপরে কমেন্ট করে, তাকে বলা হয় কমেন্টেটরস। তাহলে কমেন্টেটরস মানে হলো one who comments on texts or events. ক্লিয়ার? এরপরে দেখো কি বলেছে, চার্জেস আর অফেন ভেগ। ভেগ কথাটার মানে কি, ভেগ মানে হলো যেটা আনক্লিয়ার, ঠিক আছে? চার্জেস আর অফেন ভেগ, ভেগ মানে আনসার্টেন হতে, ইনডেফিনাইট হতে পারে, যেটা ক্লিয়ার নয়। তাহলে অ্যান্ড সুইপিং, তাহলে এখান থেকে আমরা আরো একটা ওয়ার্ড পাচ্ছি, দ্যাট ইজ হোয়াট, ভেগ। তো এই ভেগ কথাটার মানে হলো ইনডেফিনাইট, অর ইউ ক্যান সে দ্য ওয়ার্ড আনসার্টেন, এই ওয়ার্ডটাও কিন্তু ইউজ করা যেতে পারে। ওকে, এবার কি বলছে দেখো, চার্জেস আর অফেন ভেগ অ্যান্ড সুইপিং। তাহলে এখানে যে আমরা ওয়ার্ডটা পাচ্ছি সুইপিং, এই সুইপিং মানে একটা সুইপিং মানে তোমরা জানো যে ঝাঁট দেওয়াকে বলা হয় সুইপিং, কিন্তু এই সুইপিং কথাটার মানে হলো যেটার একটা এক্সটেনশন আছে, যেটা অনেকটা তোমার ব্রড এক্সটেন্সিভ কিছুতে যদি চলবে সেটাকে আমরা বলছি এখানে সুইপিং। তাহলে এই সুইপিং মানে কিন্তু ঝাড়পোছ নয়। তাহলে চার্জেস আর ভেগ মানে চার্জেস যেগুলো থাকবে সেগুলো হলো ইনডেফিনাইট বা আনসার্টেন, সেগুলো জানা যায়নি। আর এখানে সুইপিং কথাটার মানে হলো লং অর এক্সটেন্সিভ, ঠিক আছে? এই যে সুইপিং কথাটার মানে হলো লং অর এক্সটেন্সিভ, যেটা অনেকক্ষণ ধরে চলে বা যেটার বিস্তার হয়তো অনেকটা বড়, তাকে আমরা বলছি হলো সুইপিং। তাহলে এরপরে দেখো ওয়ার্ডটা কি যাচ্ছে, অ্যান্ড the process itself becomes the punishment in many of these cases, ঠিক আছে? Given this pattern, the move by Maharashtra's Mahayuti government led by the BJP to create an entire law to criminalize a certain kind of thought
পোর্টেন্টস ডেঞ্জার টু ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি। তাহলে এখানে দেখো আরেকটা ওয়ার্ড আমরা পাচ্ছি, দ্যাট ইজ হোয়াট পোর্টেন্টস। তাহলে এই যে পোর্টেন্টস কথাটার মানে কি, পোর্ট্রে কথাটার মানের সাথে গুলিয়ে ফেলো না, পোর্টেন্ট কথাটার মানে কিন্তু আলাদা। পোর্টেন্ট কথাটার মানে হলো কোনো একটা জিনিসের ওয়ার্নিং বা সাইন বা সিম্বল দেওয়া, দ্যাট ইজ কল্ড পোর্টেন্টস। ওকে, তাহলে পোর্টেন্টস মানে হলো সামথিং which is something bad which is likely to happen, that is called portent. তাহলে পোর্টেন্ট কথাটার মানে হলো সাইন, or you can say warning, that something bad is to happen. ক্লিয়ার? এবার দেখো সেন্টেন্সটা কি বলেছে, সেন্টেন্সটা বলেছে given this pattern the move by Maharashtra's Mahayuti government led by the BJP, যে Mahayuti government কার দ্বারা চালিত হয়, বিজেপি দিয়ে, ঠিক আছে, to create an entire law to criminalize, মানে একটা certain kind of লোকের যে thought বা স্পিচ সেটাকে ওরা ক্রিমিনালাইজ করছে আন্ডার দিস ল, ঠিক আছে। পোর্টেন্টস মানে হলো ইট ইজ আ সিগন্যাল অর সাইন, কিসের, ডেঞ্জার টু ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি, কারণ আমাদের একটা কনস্টিটিউশনে আছে হলো ফ্রিডম অফ স্পিচ। তো লোকে যদি কোনো একটা শব্দ অ্যাজ পার গভর্নমেন্টের মনে হচ্ছে যে এটা আনলফুল, তাকে কিন্তু এইগুলোতে ডিটেন করা যেতে পারে। এবার সেটা কি করছে, সেটা কাইন্ড অফ ফ্রিডম অফ স্পিচের আগেনস্টে হচ্ছে, ডেমোক্রেসির আগেনস্টে হচ্ছে, বিকজ উই হ্যাভ ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে। এবার ধরো পরের স্লাইডটায় যদি যাই, চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস হ্যাজ সেড the new law would only target those who try to undermine the constitutional order. তাহলে দেবেন্দ্র ফডনবিস কি বলেছে, যে এই যে নতুন লটা তাদেরকেই টার্গেট করবে যারা কিনা কি চেষ্টা করবে, যারা কিনা চেষ্টা করবে টু আন্ডারমাইন দ্য কনস্টিটিউশনাল অর্ডার। আন্ডারমাইন মানে হলো কাউকে, মানে অতটা আমি পাত্তা দিচ্ছি না বা কোনো জিনিস আমি ক্ষতি করছি, সেটাকে আমরা বলছি হলো আন্ডারমাইন, ঠিক আছে। আন্ডারমাইন কথাটার মানে হলো ধীরে ধীরে সেই জিনিসটার বেসটাকে ধ্বংস করে দেওয়া। তাহলে আন্ডারমাইন কথাটার মানে হলো we can say erode a base or foundation, erode a base or foundation, okay, এটার মানে হলো আন্ডারমাইন দ্য কনস্টিটিউশনাল অর্ডার, তাদের জন্য এই লটাকে, মানে তাদেরকে এই লটা দিয়ে টার্গেট করা হচ্ছে। এরপরে দেখো বলেছে বাট দ্য পসিবিলিটি ইনডিড দ্য প্রবাবিলিটি of its misuse is apparent. apparent মানে হলো ক্লিয়ার, মানে এই যে লটার, ঠিক আছে, এই যে লটার একটা বোঝা যাচ্ছে যে প্রবাবিলিটি মানে হলো কি, প্রবাবিলিটি কথাটার মানে হলো যেটা কাইন্ড অফ তোমরা বলতে পারো এটা একটা ম্যাথমেটিক্স এর তোমরা পড়েও থাকো। প্রবাবিলিটি কথাটার মানে হলো কোনো জিনিস যেটা আমরা হতে পারে, ঠিক আছে, আর পসিবিলিটি মানে হলো চান্স, ঠিক। তো এইটা প্রথমে বলেছিল দেখো বাট দ্য পসিবিলিটি ইনডিড দ্য প্রবাবিলিটি, মানে এটা হতেই পারে, ঠিক আছে, অফ ইটস মিসইউজ, যেই লটার মিসইউজ হবে, ইজ অ্যাপারেন্ট মানে হলো ইটস ক্লিয়ার, দ্য স্টেট সেজ, তাহলে অ্যাপারেন্ট কথাটার মানে হলো ক্লিয়ার, ঠিক আছে। The state says that it is seeking to prevent Maoists from brainwashing youth or professionals. তাহলে brainwashing কথাটার মানেও আশা করি জানা আছে, যখন কারোর আমরা বুদ্ধি একদম কি করি, প্রেশারাইজ করি, ঠিক আছে, তাকে আমরা বলি ব্রেন ওয়াশিং। ব্রেন ওয়াশিং মানে হলো আমার কথাতেই তোমাকে আমি এমন করে মোল্ড করলাম, এমন করে ইনফ্লুয়েন্স করলাম, দ্যাট ইজ কল্ড ব্রেন ওয়াশিং। তো ইট ইজ আ প্রসেস অফ প্রেশারাইজিং সামওয়ান। তাহলে আমরা এই যে ওয়ার্ডটা পাচ্ছি ব্রেন ওয়াশিং, এটার মানে কি আসবে, এটার মানে হলো ব্রেন ওয়াশ কথাটার মানে হলো প্রেশারাইজ আ পারসন, মানে কোনো একটা আইডিয়া বা থট এটাকে মানে পার্সনের ওপর জোর করে চাপিয়ে দেওয়া, তাকে আমরা বলি হলো ব্রেন ওয়াশ। ওকে, দেখবে এটার সাথে একটা রিলেটেড ওয়ার্ডও হয় যেটাকে বলা হয় আই ওয়াশ। আই ওয়াশ কথাটার মানে হলো লুকিয়ে দেওয়া, সিক্রেট,
মানে আমি ওপর দিয়ে যেটা মানে দেখার চেষ্টা করছি সেটা আমার থেকে লুকিয়ে ফেলা হলো, সেটাকে বলা হয় আই ওয়াশ। ওকে, তাহলে এর পরে যদি আমরা প্রিভিয়াস স্লাইডে যাই, দেখা যাবে, দেখো এখানে কি বলেছে, ব্রেন ওয়াশ কাদেরকে করা হচ্ছে, ইউথ, প্রফেশনালস অ্যান্ড সিভিল সার্ভেন্টস থ্রু ফ্রন্ট অর্গানাইজেশনস as in the proposed law which is now awaiting the assent। আচ্ছা, এখানেও আর একটা জিনিস বলে রাখি, এটাতেও অনেক সময় ভুল হয়। কেন হয়? অ্যাওয়েট কথাটার পর যদি কোনো সময় দেখো ফর কথাটা আছে, এটা কিন্তু একেবারে ভুল, এটা কিন্তু লেখা যাবে না, গ্রামাটিক্যালি দিস ইজ রং। যদি অ্যাওয়েট ছাড়া ওয়েট থাকে তাহলে আমরা ওয়েট কথাটার পরে কি লিখতে পারি, ফর। তাহলে বোঝা গেল দুটো কন্ডিশন। অ্যাওয়েটের পরে দেখো এখানে কোনো ফর কথাটা লেখা নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো অ্যাওয়েটিং দ্য অ্যাসেন্ট অফ দ্য গভর্নর, তাহলে এখানে দেখো আর একটা ওয়ার্ডও আমরা পাচ্ছি, দ্যাট ইজ অ্যাসেন্ট। আচ্ছা, অ্যাসেন্ট কথাটার মানে হলো সহমত, মানে তার থেকে অ্যাপ্রুভাল। অ্যাসেন্ট কথাটার মানে হলো অ্যাপ্রুভাল। অনেক সময় দেখবে এই ওয়ার্ডটা ইউজ করা হয় অ্যাসেন্ড, যেখানে ডি থাকে। এই অ্যাসেন্ড মানে হলো, ম্যাথসে তোমরা জানো অ্যাসেন্ডিং অর্ডার মিন স্মল টু বিগ, ডিসেন্ডিং অর্ডার মানে হলো বিগ টু স্মল। অ্যাসেন্ড মানে হলো পাহাড়ের যখন আমরা নিচ থেকে ওপরের দিকে উঠি সেটাকে বলা হয় কিন্তু অ্যাসেন্ড। অ্যাসেন্ড কথাটার মানে ফ্রম স্মল টু বিগ, ঠিক আছে, নিচ থেকে ওপরে ওঠা, দ্যাট ইজ কল্ড অ্যাসেন্ড। বোঝা গেল? আর এই দুটো ওয়ার্ডস এর মধ্যেও কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। তাহলে এবার আমরা কি পড়লাম, that the assent of the governor before coming into force, the state government can declare any suspect organization। এই ল দিয়ে স্টেট গভর্নমেন্ট কি করতে পারে, কোনো অর্গানাইজেশনকে তারা আনলফুলও ডিক্লেয়ার করতে পারে, যে এই অর্গানাইজেশনটার ওপরে আমার সন্দেহ রয়েছে, তাই জন্য ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে সাসপেক্ট। অ্যাজ অ্যান আনলফুল অর্গানাইজেশন, অফেন্সেস, অফেন্সেস মানে তোমরা জানো যে এই কাজগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় সেগুলোকে আমরা বলি অফেন্সেস। তাহলে অফেন্সেস আন্ডার দ্য প্রপোজড ল ইনক্লুড মেম্বারশিপ অফ সাচ অর্গানাইজেশন, ফান্ড রেজিং অন দেয়ার বিহাফ। ঠিক আছে, তাহলে কি বলছে, আন্ডার দ্য প্রপোজড ল ইনক্লুড মেম্বারশিপ অফ সাচ অর্গানাইজেশন, যাদের তরফে বা যাদের বিহাফে ফান্ড রেজ করা হচ্ছে, ম্যানেজিং অর অ্যাসিস্টিং দেম, এবং তার ধরো কেউ একজন সুপারভাইজার, সেই ফান্ড রেজিং করা হচ্ছে, কালেক্ট করা হচ্ছে, সেগুলো সে কি করছে, ম্যানেজ করছে বা সুপারভাইজ করছে, তাহলে তাকেও কিন্তু আনলফুল বলা যেতেই পারে। অ্যান্ড কমিটিং আনলফুল অ্যাক্টিভিটিস। আই থিঙ্ক সো এই স্লাইডটা ক্লিয়ার। তারপরের স্লাইডটায় যদি আমরা যাই, দেখো কি বলছে, the bill's focus is on people and organizations that act as a front for Maoist, মানে মেওইস্টদের টাকা দেওয়ার জন্য এই রকম কতগুলো অর্গানাইজেশনস হয়তো শুরু হয়েছে বা চলছে। and what is unlawful is so broadly defined that anyone can be its target। ঠিক আছে, among other things according to the bill, unlawful is any action taken by an individual or organization, whether by committing an act or by words, either spoken or written or by sign or by visible representation or otherwise। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলেছে হলো আনলফুল, মানে অ্যাজ পার দিস বিল, এই যে এমএসপিএস বিলটা হয়েছে সেটার অ্যাকর্ডিং এই ওয়ার্ডটার ডেফিনেশন দেওয়া হয়েছে, যে আনলফুল অ্যাক্টিভিটিস আমরা কি বলতে পারি, কাকে বলতে পারি। তো যদি এরকম কোনো অ্যাকশন নেওয়া হয়, কোনো ইন্ডিভিজুয়ালের দ্বারা হতে পারে, কোনো অর্গানাইজেশনের দ্বারা হতে পারে, সেটা আইদার তুমি কিছু করেছো এরকম ইল্লিগাল অ্যাক্টিভিটি হতে পারে, অথবা তুমি কোথাও কিছু বলেছো যার মধ্যে কিছু শব্দ হয়তো আনলফুল হতে পারে, এবং সেটা লিখিতও হতে পারে বা ভিজিবল রিপ্রেজেন্টেশন, তুমি এই যে আমি হাত দিয়ে আমি একটা জেস্চার করলাম, সেটাই সেই জেস্চারটাও যদি কোনো রকম ভাবে পাবলিকলি ডিমিনিং হয়, সেটাও আনলফুল অ্যাক্টিভিটিস হতে পারে। ওকে, which constitute a danger or menace to public order। তাহলে ডেঞ্জার তো জানো, আর এইখানে যে আরেকটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে মেনাস, মেনাস মানেও কিন্তু সোসাইটির জন্য যেটা হার্মফুল সেটাকে বলা হচ্ছে মেনাস। ওকে, মেনাসিং কথাটাও কিন্তু সেই অর্থেই লেখা, মানে অ্যাকচুয়ালি ডেঞ্জারের আর একটা শব্দও বলতে পারো মেনাস, বাট মেনাস ইজ সামথিং উইচ ক্যান কজ ডেঞ্জার অর থ্রেট। ওকে, তাহলে মেনাস কথাটার মানে আমরা কি পেলাম, menace means something
causing harm or threat। ঠিক আছে, পিস অ্যান্ড, আচ্ছা, টু পাবলিক অর্ডার, পিস অ্যান্ড ট্রানকুইলিটি। তাহলে এখানে দেখো আর একটা ওয়ার্ডও আমরা পাচ্ছি। ট্রানকুইলিটি কথাটার মানে হলো ক্লিয়ার, একদম কাম কন্ডিশনকে আমরা বলবো হলো ট্রানকুইল কন্ডিশন আর ট্রানকুইলিটি। তো ট্রানকুইলিটি মিন্স পিস অথবা কাম কন্ডিশনস কে বলা হয় ট্রানকুইলিটি। তো ট্রানকুইলিটি মানে আমরা লিখতে পারি, ট্রানকুইলিটি মানে আমরা লিখতে পারি হলো calm conditions। clear? next, offenses are cognizable। দেখো এখানে কি একটা ওয়ার্ড দিয়েছে, কগনিজেন্ট। তোমরা একটা কোম্পানির নাম জানো, ঠিক আছে, কগনিজেবল মানে কগনিজেবল যে ওয়ার্ডটা রয়েছে সেটার মানেও কিন্তু কাইন্ড অফ ওই কগনিজেন্ট থেকেই এসছে, ঠিক আছে, যেটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়। কারণ কগনিটিভ মেমরি হয় আমাদের, যে আমরা যে এই যে ভাবছি, ভেবে কথা বলছি, এই যে বুদ্ধি দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, এটাকে আমার কগনিটিভ স্কিল বলা হবে। যা কিছু দেখবে অনেকে যা কিছু পারে বকে, তো সেটা তার মানে কগনিটিভ স্কিলস তার ডেভেলপ হয়নি। বুঝে শুনে কথা বলাটাকে বলা হয় কগনিটিভ স্কিলস। সেখান থেকে ওয়ার্ডটা এসছে হলো কগনিজেবল। কগনিজেবল মানে ক্লিয়ারলি আইডেন্টিফায়েবল, ঠিক আছে, ওপরেই লিখে দিচ্ছি। কগনিজেবল কথাটার মানে হলো ক্লিয়ারলি আইডেন্টিফায়েবল বা ক্লিয়ারলি আইডেন্টিফাইড। ওকে, and the accused can be arrested। এবং যদি কারোর নামে এরকম কিছু দেখা হয় বা পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি সেই accused কে অ্যারেস্ট করা হবে উইদাউট আ ওয়ারেন্ট, এটাও বলা হয়েছে, মানে তার জন্য কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে না। পানিশমেন্ট ইনক্লুডস জেল টার্মস অফ 2 years, 2 বছরের জেল, টু 7 years মানে 2 থেকে 7 বছরের জেল, along with fines ranging from 2 lakh to rupees 5 lakh। এটা হলো তাদের জরিমানা দিতে হতে পারে। ওকে, নেক্সট ওয়ান দেখো কি দিয়েছে, দ্য স্টেট আর্গিউস, জাস্ট আ মিনিট, আচ্ছা, the state argues that Chhattisgarh, Telangana, Andhra Pradesh and Orissa have enacted, enact মানে হলো ইমপ্লিমেন্ট করেছে, ঠিক আছে। তাহলে এই যে ওয়ার্ডটা আছে enacted, এটার মানে আসবে হলো ইমপ্লিমেন্টেড। কারণ ল শুধু তৈরি করলেই চলবে না, সেটাকে তোমাকে লোকের ওপরে কি করতে হবে, আওতায় আনতে হবে। তো সেটাকে বলা হয় enacted বা ইমপ্লিমেন্টেড। তাহলে এখানে আমরা পেলাম হলো enacted শব্দটা। enacted Public Security Acts and banned 48 Naxal frontal organizations। তাহলে বোঝা গেল এই MSPS এর আন্ডারে আমরা কি দেখতে পেলাম, MSPS এর আন্ডারে আমরা দেখতে পেলাম এই বিলের আওতায় এরকম কতগুলো অর্গানাইজেশন যারা মেওইস্ট বা যাদের থেকে মেওইস্টরা তৈরি হচ্ছে, সেই ধরনের 48 ন্যাক্সাল অর্গানাইজেশনস কে কি করা হয়েছে, ব্যান করা হয়েছে, বিকজ দেয়ার অ্যাক্টিভিটি ওয়াজ টার্মড অ্যাজ আনলফুল। ওকে, দ্য অপোজিশন পার্টিজ অফার্ড ফিবল রেজিস্ট্যান্স। তাহলে ফিবল কথাটার মানে কি আসবে, এই যে ওয়ার্ডটা দিয়েছে ফিবল, ফিবল কথাটার মানে হলো যেটা ভীষণই উইক, যেটার ফিজিক্যাল স্ট্রেংথ বলতে গেলে নেই, ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ, দ্যাট ইজ ফিবল, ঠিক আছে, ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ, ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ, দ্যাট ইজ ফিবল। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, অনেকেরই মনে হতে পারে এটাও একটা ওয়ার্ড, ফেবল। ফেবল কথাটার মানে কিন্তু স্টোরি, ওই যে ইসপের ফেবল থাকতো, তো ফেবল মানে হলো শর্ট স্টোরিকে বলা হয় কিন্তু ফেবল। অ্যাকচুয়ালি শর্ট স্টোরি উইথ আ মোরাল, সেটাকে আমরা ফেবল বলে থাকি, ঠিক আছে, যার একটা লেসন শেখানো হয় সেই স্টোরির মাধ্যমে, সেটাকে বলা হয় কিন্তু ফেবল। তাহলে ফিবল আর ফেবল দুটো আলাদা শব্দ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দ্য অপোজিশন পার্টিজ এগুলোকে রেজিস্ট করার ছিল, কিন্তু তাদের পক্ষ থেকেও খুব দুর্বল টাইপের একটা রেজিস্ট্যান্স এসছে। ফিবল মানে আমরা কি বললাম, ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ, এটার জন্য ডেলিকেট হতে পারে,
ঠিক আছে, নট ফার্ম এটাও ইউজ হতে পারে। to the bill and raised some broad concerns regarding its misuse, but it was passed in the assembly through a voice vote. তাহলে দেখো অপোজিশন চাইলে এই জিনিসটাকে আটকাতে পারতো, কিন্তু অপোজিশনের তরফ থেকে কি এসছে, অপোজিশনের তরফ থেকে একদমই হালকা ফুলকা রেজিস্ট্যান্স এসছে, এই জন্যে এই যে বিলটা সেটা কি হয়েছে, অ্যাসেম্বলিতে পাস হয়ে গেছে থ্রু আ ভয়েস ভোট। মানে হলো যেখানে অ্যাকচুয়ালি ভয়েস ভোট একটা পার্লামেন্টারি প্রসিডিওর, ঠিক আছে, সেই প্রসিডিওরে কি করা হয়, ভোটিং করা হয়, যেখানে মেম্বার্সরা প্রেজেন্ট থাকে, সেই ডেলিবারেটিভ লেজিসলেচারে কি করা হয়, সমস্ত মেম্বার্সরা যারা প্রেজেন্ট থাকে তাদেরকে কি করতে বলা হয়, যে আপনারা নিজেদের মতবাদ এখানেই করুন, তো সেই ভয়েস ভোট করা হয়, ঠিক আছে, এটা একটা পার্লামেন্টারি বলতে পারো প্রসেস। ওকে, অ্যাজ অ্যান আফটার থট, মানে এটার পরে দ্য কংগ্রেস অ্যান্ড দ্য শিবসেনা protested on the floor, মানে তারা প্রোটেস্ট করেছে। when it was taken up in the legislative council, তাহলে এটা করেছে। the bill had gone through a long deliberative process, তাহলে এখানে আমরা কি বলছি, একটা দেখো এখানে ওয়ার্ড দিয়েছে deliberative, ডেলিবারেট থেকে ডেলিবারেটিভ, তাহলে ডেলিবারেটিভ কথাটার মানে হলো যেখানে কনসিডারেশন বা ডিসকাশনের জন্য দেওয়া হয় সেটাকে বলা হয় ডেলিবারেটিভ। তাহলে ডেলিবারেটিভ কথাটার মানে হলো ফর কনসিডারেশন, যেই জিনিসকে আমরা কনসিডারেশনের জন্য দিই সেটাকে বলা হয় ডেলিবারেটিভ। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ড পাচ্ছি ডেলিবারেটিভ প্রসেস, এই যে ওয়ার্ডটা। বাট ইট টার্নস আউট অল পার্টিজ অ্যাপিয়ার টু বি ইন এগ্রিমেন্ট বারিং দ্য লোন সিপিআইএম এমএলএ। বারিং মানে হলো সেটাকে বাদ দিয়ে, বার কথাটার মানে হলো এক্সক্লুড, এই যে ওয়ার্ডটা দিয়েছে বারিং, দ্যাট মিনস এটাকে ছাড়া, এক্সক্লুড করে। ওকে, barring the lone CPIM MLA who protested against it on the floor of the assembly. The idea that thought and speech, howsoever unpalatable, দেখো এখানে ওয়ার্ড দিয়েছে একটা unpalatable, palatable মানে হলো যেটাকে খাওয়া যায় বা মোটামুটি যেটাকে আমরা সহ্য করে নিতে পারি সেটাকে বলা হচ্ছে হলো ওয়ার্ডটা বলা হচ্ছে হলো প্যালাটেবল, কিন্তু এখানে ওয়ার্ডটা যেটা দিয়েছে সেটার মানে হলো আনপ্যালাটেবল। এবার আনপ্যালাটেবল মানে তোমরা লিখতে পারো বা বলতে পারো যে যেই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই ওয়ার্ডটা ইউজ করা হয়, যেটা জঘন্য আমরা বলি না, সেই জঘন্য সেন্টেন্সটাকে আমরা বলি আনপ্যালাটেবল। আর আনপ্যালাটেবল এটাও হয় যেটা তোমার অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়, সেটাকেও আমরা আনপ্যালাটেবল বলে থাকি। তাহলে এখানে আমরা এইখানেই লিখছি অ্যাকচুয়ালি আনপ্যালাটেবল কথাটার মানে কি আসবে, আনপ্যালাটেবল মানে হলো ডিফিকাল্টি or difficult to accept, যেই জিনিস আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সেটাকে বলা হয় আনপ্যালাটেবল। they might be to the ruling establishment, should be policed, poses a grave danger। grave কথাটার মানে কি, আচ্ছা গ্রেভ কথাটার মানে হলো সিরিয়াস, প্রচন্ড সিরিয়াস ইস্যুকে আমরা বলি হলো গ্রেভ, ঠিক আছে, প্রচন্ড সিরিয়াস বা প্রেসিং ইস্যুকে বলা হয় কিন্তু গ্রেভ। আমরা ডিসিশনের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করে থাকি, বা ধরো কোনো ম্যাটার যদি এরকম কন্ট্রোভার্সিয়াল হয় সেটার জন্য আমরা ইউজ করে থাকি। আচ্ছা এখানে আর একটা ওয়ার্ডও দিয়েছে, দেখো এখানে ওয়ার্ড দিয়েছে হলো পুলিশড, ঠিক আছে, এই যে ওয়ার্ডটাকে দিয়েছে সেই পুলিশড কথাটার মানে কি, এটা কিন্তু ভার্ব, জাস্ট আ মিনিট, পুলিশড কথাটার মানে কি আসবে, পুলিশড কথাটা কিন্তু ভার্ব। এইখানে পুলিশ মানে তোমরা জানো জেনারেলি যারা আমাদের প্রোটেকশন দেয়, তাহলে পুলিশড কথাটার মানে হলো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া, ঠিক আছে। poses a grave danger for India as an open society, মানে যেটা ইন্ডিয়ার এই ওপেন সোসাইটির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে বা ডেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। তাহলে এই পুলিশড কথাটার মানেও যদি আমরা লিখি, পুলিশড মানে হলো এনফোর্স করা, জোর করে চাপিয়ে দেওয়া, যেমন ল হতে পারে, দেখবে তোমরা একটা টার্ম বিভিন্ন জায়গায় ইউজ করে থাকো মোরাল পুলিশিং, মোরাল পুলিশিং মানে হলো নীতি পুলিশ,
ঠিক আছে, এইটা করবে না ওইটা করবে না, যারা এরকম বলতে থাকে তাদেরকে আমরা বলি মোরাল পুলিশিং। আশা করি সবকটা ওয়ার্ডস ক্লিয়ার। তো আগামী সপ্তাহে দেখা হচ্ছে নতুন একটা এডিটোরিয়াল সেশন নিয়ে। ততদিন পর্যন্ত খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ আসছে অনেক অনেক এক্সামস তোমাদের সামনে, তো সেগুলোর জন্য অনেক ভোকাবুলারি তোমাদের দরকার। থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাংকের একটা তোমাদের জন্য আর একটা নোটিফিকেশন বা একটা অ্যানাউন্সমেন্ট করেই দিই। ব্যাংকের আমাদের ম্যাক ব্যাচ আসছে। ম্যাক মানে হলো মাহিন্দ্রাস অ্যাডভান্স ক্লাসেস। ওকে, তো ব্যাংকের জন্য ম্যাক ব্যাচের শুরু হচ্ছে 6 অগস্ট, 8 অগস্ট থেকে। ঠিক আছে, সরি 6 অগস্ট থেকেই। মোস্ট প্রবাবলি ডেটটা ভুল বলিনি, মানে 8 অগস্ট বলে ফেলেছিলাম, বাট ওটা 6 অগস্ট হবে। 11:30টার টাইমিং এ ব্যাচ শুরু হচ্ছে। প্রত্যেক দিন মানে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত এই ক্লাসেস গুলো চলবে, অফলাইন ক্লাসেস অবভিয়াসলি, এবং সেটা তোমার চলবে হলো 2 ঘন্টা করে। ঠিক আছে, পার একটা সাবজেক্ট 2 ঘন্টা নয়, জেনারেলি যেটা আমাদের হয় এখানে অল্টারনেটিভ সাবজেক্ট 2 ঘন্টা করে ক্লাসেস চলবে। তো যারা এই অ্যাডভান্স ব্যাচের সম্বন্ধে আর একটা জিনিসও বলে রাখি, যাদের কনসেপ্ট এরকম আছে যে ম্যাক ব্যাচ শুধুমাত্র যেখান থেকে একদম শুরু থেকে পড়ানো হবে, সেটা তো অলরেডি তোমাদের ক্লাসেই পড়ানো হয়। যে ব্যাচের জন্য তোমরা ভর্তি হও সেগুলোতে শুরু থেকেই পড়ানো হয়। ম্যাক ব্যাচ বা যে কোনো এই ধরনের স্পেশাল ব্যাচ কিন্তু পেড ব্যাচ হয়, এবং সেখানে কিন্তু একদম শুরু থেকে নয়, ইন্ডিভিজুয়াল গুলো ছাড়া এই ধরনের অ্যাডভান্স ব্যাচেতে কিন্তু কোনো চ্যাপ্টার থেকে শুরু করা হয় না। এখানে তোমাকে বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস থেকে করানো হবে। ঠিক আছে, তো যারা অলরেডি ব্যাচ শেষ করে ফেলেছো তাদের জন্য এই ধরনের ব্যাচেস গুলো আছে, তো তারা এই ব্যাচগুলোতে জয়েন করে নিতে পারো। এখনো অ্যাডমিশন চলছে, তো যদি এই ধরনের কোনো এনকোয়ারি লাগে অবশ্যই ব্রাঞ্চের নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।